আমার শাশুড়ি ৫ মাসের গর্ভবতী। যখন এই কথা ডক্টর বলল, তখন আমার শাশুড়ি লজ্জায় কান্না করে দিলেন নিচের দিকে তাকিয়ে। আমি তার ছেলের বউ হিসেবে কি বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। বিয়ের পর এই ৬ মাসে রিমি একটা বিষয় খুব পরিষ্কার বুঝেছে। তার শাশুড়ি সালমা বেগম এবারই শুধু অভিভাবকই নন, এই ইটপাথরের দালানের তিনি এক পশলা শান্তির বৃষ্টির মতন শান্ত, মৃতভাষী আর ভীষণ পর্দানশীল এই মহিলা ৪৬ বছর বয়সেও যেন আভিজাত্য ধরে রেখেছেন। রিমি তাকে যতটা না শাশুড়ি হিসেবে পায়, তার চেয়ে বেশি পায় একজন নির্ভরতার ছায়া হিসেবে। কিন্তু গত ২-৩ মাস ধরে ছায়াটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। সালমা বেগম ঠিকমতো খাচ্ছেন না, রান্নাঘরে গেলে অকারণে গা গোলাচ্ছে, আর সিঁড়ি দিয়ে উঠতে গেলে মাঝপথে বসে পড়ছেন। রিমির শাশুড়ির এমন শারীরিক অবস্থা দেখে পরিবারের সবাই ভেবেছিল হয়তো বয়সজনিত ডায়াবেটিস কিংবা রক্তচাপের সমস্যা। কিন্তু রিমি লক্ষ্য করল মা যেন নিজের শরীর নিয়ে এক ধরনের কুণ্ঠায় ভুগছেন, কারোর সাথে চোখ মিলিয়ে কথা বলছেন না। শেষ পর্যন্ত রিমির জেদেই আজ বিকেলে ধানমন্ডির এক ক্লিনিকে নিয়ে আসা। চেম্বারের ভেতরে এসিটা হালকা গুঞ্জন করছে। ডাক্তার রিপোর্টটা হাতে নিয়ে যখন চশমার ওপর দিয়ে সালমা বেগমের দিকে তাকালেন, তখন তার মুখে এক চিলতে হাসি। অভিনন্দন সালমা বেগম, আপনি মা হতে চলেছেন। আপনি ৫ মাসের অন্তঃসত্ত্বা। মুহূর্তের মধ্যে পুরো রুমটা যেন এক গভীর নিস্তব্ধতায় জমে পাথর হয়ে গেল। রিমির কানে শব্দগুলো যেন বাজ পড়ার মতো শোনালো। সে একবার ডাক্তারের দিকে তাকালো, একবার তার শাশুড়ির দিকে। ৪৬ বছর বয়সে শাশুড়ির গর্ভধারণ এই আধুনিক যুগেও আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারে এক বিশাল ধাক্কা। সালমা বেগম পাথরের মতো বসে রইলেন কয়েক সেকেন্ড। তারপর তার ফর্সা মুখটা অপমানে আর লজ্জায় লাল হয়ে উঠল। কাপা কাপা হাতে গায়ের বড় চাদরটা টেনে মুখ ঢেকে ফেললেন তিনি। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে প্রেসক্রিপশনের ওপর। তিনি মাথা নিচু করে ভাঙা গলায় শুধু বললেন, এই বয়সী মানুষ কি বলবে ডাক্তার সাহেব? আমার বড় ছেলেটার বিয়ে দিয়েছি মাত্র কদিন হলো, তার বউ পাশে দাঁড়িয়ে। আমি এখন কোন মুখ দেখাবো? ডাক্তার সাহেব প্রবোধ দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সালমা বেগমের কান্না থামল না। রিমি তখনও হতভম্ব, তার মনের ভেতর হাজারো চিন্তার ঝড়। বাইরে আত্মীয় স্বজনের কানাঘোষা, প্রতিবেশীদের বাঁকা হাসি, আর সবচেয়ে বড় কথা, রিমির স্বামী অর্থাৎ সালমা বেগমের বড় ছেলে রাশেদ এই খবরটা কিভাবে নেবে? বাড়ির নতুন বউ আসার পর শাশুড়ির গর্ভবতী হওয়াটা আমাদের সমাজে এখনও এক ধরনের ট্যাবু বা সামাজিক অপরাধের মতো দেখা হয়। ক্লিনিক থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ও সালমা বেগম নিজেকে গুটিয়ে রেখেছিলেন। গাড়ির পেছনে ছিটে রিমি আর শাশুড়ি পাশাপাশি বসা। জানালার বাইরে পড়ন্ত বিকেলের আলো। সালমা বেগম মুখ ফিরিয়ে বাইরে তাকিয়ে নিঃশব্দে কাঁদছেন। রিমির খুব ইচ্ছে করছিল মায়ের হাতটা শক্ত করে ধরতে, বলতে, মা, এতে আপনার কোনো দোষ নেই, এটা তো আল্লাহর দান। কিন্তু সংকোচ আর সামাজিক জড়তা তাকেও আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। গাড়ির কাছের প্রতিবিম্বে রিমি দেখতে পেল তার শাশুড়ির বিধ্বস্ত চেহারা। একজন নারীর জন্য মাতৃত্ব আনন্দের সংবাদ হওয়ার কথা, কিন্তু এই সামাজিক প্রেক্ষাপটে এই বয়সে তা যেন এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। লজ্জার চাদরে নিজেকে ঢেকে রাখা এই মহিলাই তো তাকে এ কদিন আগে আগলে রেখেছিলেন। আজ তিনি নিজেই কত অসহায়। বাসার গেটে যখন গাড়ি থামল, সালমা বেগমের চোখে মুখে তখন আসন্ন এক যুদ্ধের আতঙ্ক। বাড়ির ভেতর রাশেদ আর তার বাবা ড্রয়িং রুমে বসে গল্প করছেন। তারা কেউ জানেন না আজ এই সন্ধ্যার সাথে সাথে এক নতুন ঝড়ের পূর্বাভাস তাদের ঘরে ঢুকছে। রিমি মনে মনে নিজেকে শক্ত করল। সে জানে সামনের দিনগুলো অনেক কঠিন। একদিকে শাশুড়ির সম্মান, অন্যদিকে সমাজের বিষাক্ত কথা। রিমির চোখে ভাসছে সালমা বেগমের সেই নিচু করা মাথার চোখের পানি। সে কি পারবে এই পরিবারকে আগলে রাখতে? ড্রয়িং রুমে পা রাখতেই এক অদ্ভুত থমথমে নীরবতা রিমিকে গ্রাস করল। রাশিদ আর তার বাবা জনাব মোস্তাক আহমেদ টেলিভিশনের খবরে মগ্ন ছিলেন। কলিং বেলের শব্দে রাশিদ হাসি মুখে তাকালো। কি খবর মা? ডাক্তার কি বলল? প্রেশার কি খুব বেশি? সালমা বেগম কোনো উত্তর দিলেন না। তিনি দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেলেন। ওড়না দিয়ে মুখটা এখনও ঢাকা। তার এই অস্বাভাবিক আচরণে রাশিদ আর তার বাবা দুজনেরই কপালে চিন্তার ভাঁজ পড়ল। জনাব মোস্তাক রিমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মা রিমি, তোমার শাশুড়ির কি হয়েছে? শরীর বেশি খারাপ? রিমি দরজায় দাঁড়িয়ে ঘামছে। তার মনে হচ্ছে এই মুহূর্তের সত্যিটা একটা কাচের দেয়ালের মতো, যা একবার ভেঙে পড়লে পুরো ঘরটা লণ্ডভণ্ড হয়ে যাবে। সে ঢোক গিলে বলল, মা একটু ক্লান্ত।
আপনারা বসুন, আমি আসি। রিমি সোজা শাশুড়ির রুমে গেল। সালমা বেগম জায়নামাজে বসে ডুকরে কাঁদছেন। ৪৬ বছর বয়সে এসে এই মাতৃত্ব যেন তার কাছে কোনো আশীর্বাদ নয়, বরং লোকলজ্জার এক মরণ ফাঁদ। রিমি আলতো করে তার কাঁধে হাত রাখল। সালমা বেগম আর্তনাদ করে উঠলেন, রিমি, তুই কেন আমাকে নিয়ে গেলি ক্লিনিকে? এই লজ্জা নিয়ে আমি বাঁচব কি করে? কাল যখন তোর ননদ ভাসুরা জানবে, যখন প্রতিবেশীরা ছিছি করবে, তখন আমি কোথায় মুখ লুকাবো? তুই তো নতুন বউ, তোর কাছেও আমি ছোট হয়ে গেলাম রে। রিমির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে শাশুড়ির হাত দুটো জড়িয়ে ধরে বলল, মা, এভাবে বলবেন না। সন্তান আল্লাহর নিয়ামত, এতে আপনার কি দোষ? আপনি তো কোনো পাপ করেননি। কিন্তু সালমা বেগমের কান্না থামল না। ঠিক সেই মুহূর্তে দরজায় রাশেদ এসে দাঁড়ালো। তার চোখে মুখে সন্দেহ। কি লুকাচ্ছ তোমরা? রিমি, মায়ের কি হয়েছে বলো তো? রিপোর্ট কোথায়? রিমি বুঝতে পারল আর লুকানো সম্ভব নয়। সে কম্পিত হাতে ফাইলটা রাশেদের দিকে বাড়িয়ে দিল। রাশেদ ভ্রুকুচকে রিপোর্টটা পড়ার পর তার হাত থেকে ফাইলটা ফ্লোরে পড়ে গেল। তার চোখের দৃষ্টি স্থির হয়ে গেছে। নিজের মায়ের এই বয়সে মা হওয়ার খবরটা নিতে তার পৌরুষে আর তার আধুনিক শিক্ষায় কোথাও যেন বড় একটা ধাক্কা লাগলো। এসব কি রিমি? এটা কিভাবে সম্ভব? রাশেদের গলার স্বর নিচু, কিন্তু তাতে এক ধরনের চাপা রাগ বিরক্তি। সে রুম থেকে বের হয়ে গেল। পেছন থেকে জনাব মোস্তাক আহমেদ এসে ফাইলটা তুলে নিলেন। তিনি শান্তভাবে রিপোর্টটা পড়লেন। মোস্তাক আহমেদও লজ্জায় মাথা নিচু করলেন। রুমে এক পিনপতন নীরবতা। সালমা বেগম তখনও মাথা নিচু করে কাঁদছেন, যেন তিনি কোনো মস্ত বড় অপরাধ করে ফেলেছেন। কিছুক্ষণ পর মোস্তাক আহমেদ রুম থেকে বের হয়ে দীর্ঘশ্বাস ফেলে রাশেদের দিকে তাকালেন। তিনি পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য রাশেদকে বললেন, রাশেদ, তুই অবাক হচ্ছিস কেন? তোর মা অসুস্থ নয়, তিনি একটা নতুন প্রাণ বয়ে বেড়াচ্ছেন। এতে লজ্জা পাওয়ার কি আছে? রাশেদ তীব্র স্বরে বলে উঠল, বাবা, আপনি বুঝতে পারছেন না? বন্ধুদের আমি কি বলবো? রিমির বাপের বাড়ির লোকেরা জানলে কি ভাববে? মানুষ বলবে বুড়ো বয়সে এদের ঢং দেখে বাঁচি না। আমাদের তো একটা সম্মান আছে নাকি? ছেলের এই রূঢ় কথাগুলো সালমা বেগমের কানে তীরের মতো বিঁধল। তিনি এবার মুখ তুললেন। তার চোখ দুটো লাল। অপমানে তার শরীর কাঁপছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রিমি রাশিদের সামনে গিয়ে দাঁড়ালো। তার শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর পুরো ঘরে প্রতিধ্বনিত তুলল, রাশিদ, আজ যদি আমার পেটে এই সন্তান আসত, তবে কি তুমি এভাবে সম্মানের দোহাই দিতে? মা যদি তোমাকে জন্ম দিয়ে অপরাধ না করে থাকেন, তবে এই সন্তানকে কেন তোমরা অপরাধের চোখে দেখছ? বাইরের মানুষ কি বলবে সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই বয়সে মায়ের শরীরের যত্ন নেওয়া। তোমরা পুরুষরা শুধু সম্মানের কথাই ভাবছ, কিন্তু একবারও কি ভেবেছ মা এই মুহূর্তে কতটা মানসিকভাবে ভেঙে পড়েছেন? রিমির কথা শুনে জনাব মোস্তাক মুগ্ধ হয়ে তার পুত্রবধূর দিকে তাকালেন। রাশেদ স্তব্ধ হয়ে গেল। সে রিমির চোখে এক অন্যরকম তেজ দেখতে পেল, একজন নারীর প্রতি আরেকজন নারীর সহমর্মিতার তেজ। রাতে খাবার টেবিলে কেউ কোনো কথা বলল না। সালমা বেগম ঘর থেকে বের হননি। রিমি নিজ হাতে খাবার নিয়ে শাশুড়ির রুমে গেল। সে জানে যুদ্ধটা কেবল শুরু হয়েছে। আগামীকাল যখন আত্মীয়রা জানবে, যখন ফোন আসতে শুরু করবে, তখন এ বাড়িটা এক রণক্ষেত্রে পরিণত হবে। কিন্তু রিমি মনে মনে প্রতিজ্ঞা করল, যে সম্মান সালমা বেগমকে এই বাড়িতে দিয়েছিল, সেই সম্মান সে ফিরিয়ে দেবেই। রাতটা ছিল ভীষণ দীর্ঘ। রিমির চোখের পাতায় এক মুহূর্তের জন্য ঘুম জড়ায়নি। পাশের ঘরে শাশুড়ির কান্নার আওয়াজ থামলেও এক অদ্ভুত ভ্যাপসা নীরবতা পুরো বাড়িটাকে শ্বাসরুদ্ধ করে রেখেছে। রাশেদ পিঠ ফিরিয়ে শুয়ে আছে। ওর নিঃশ্বাসে অস্থিরতা। রিমি জানে এই মুহূর্তে যুক্তির চেয়ে জেদ রাশেদকে বেশি গ্রাস করে আছে। সকাল হতে ড্রয়িং রুমের ল্যান্ডফোনটা বেজে উঠল। এই শব্দের মধ্যে যেন একটা অশনি সংকেত ছিল। রিমি ফোন ধরল তাড়াতাড়ি করে। রাশিদের বড় বোন কল দিয়েছে, তানিয়াপা কল দিয়েছেন। ওপাশ থেকে তীক্ষ্ণ স্বরে ভেসে এলো, রাশিদ কোথায়? কিরে রিমি, এসব কি শুনছি? ছোট চাচি ফোন করে হাসাহাসি করছে, বলছে তোদের বাড়িতে নাকি নতুন মেহমান আসছে। এই বয়সী মা এসব কি কাণ্ড শুরু করলো? আমার শ্বশুর বাড়িতে মুখ দেখানোর জায়গা নেই। রিমি শান্ত গলায় বলল, আপা শান্ত হন, মা অসুস্থ ছিলেন, আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম। অসুস্থ না ছাই। তানিয়াপা কথা কেড়ে নিলেন, এটা তো সামাজিক কেলেঙ্কারি। মা কি একবারও আমাদের কথা ভাবল না? তোদের নতুন বিয়ে হয়েছে, এখন এসব মানায়? ফোনটা রেখে রিমি দেখল সালমা বেগম দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছেন।
তার মুখটা সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেছে। তিনি থরথর করে কাঁপছেন। রিমি দ্রুত গিয়ে তাকে ধরে রুমে নিয়ে গেল। মা, আপনি ওদের কথায় কান দেবেন না। মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু নিজের মনটাকে তো শক্ত করতে পারেন। সালমা বেগম ফিসফিস করে বললেন, তানিয়া ঠিকই বলেছে রে মা। আমার মরণ হলে বোধহয় সবাই শান্তি পেত। কাল রাত থেকে তোর বাবাও আমার সাথে একটাও কথা বলেনি। উনিও বোধহয় আমাকে অপরাধী ভাবছেন। ঠিক তখনই জনাব মোস্তাক আহমেদ রুমে ঢুকলেন। তার হাতে এক গ্লাস দুধ আর কিছু ফল। গতরাতের সেই কুণ্ঠা কাটিয়ে উঠেছেন তিনি। তিনি সালমা বেগমের সামনে বসে ধীরস্থির কণ্ঠে বললেন, তানিয়াকে বলে দিয়েছি এটা আমাদের পারিবারিক বিষয়। বাইরে কারোর নাক গলানোর দরকার নেই। আর রাশেদ, ও এখনও ছেলে মানুষ, পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে না। তিনি সালমা বেগমের দিকে তাকিয়ে একটু হাসলেন। লজ্জা পাওয়ার কিছু নেই সালমা। আল্লাহ যা কপালে রেখেছেন তা হাসি মুখে মেনে নেওয়াই মুমিনের কাজ। আমাদের বয়স হয়েছে ঠিকই, কিন্তু এই সন্তান তো আমাদের একাকিত্বের সঙ্গীও হতে পারে। স্বামীর এই আশ্বাসে সালমা বেগমের চোখের কোণে আবার জল জমল। তবে এবার সেই জলে কৃতজ্ঞতা ছিল, কিন্তু ঝড়ের তখনও বাকি ছিল। দুপুর গড়াতেই ড্রয়িং রুমে হাজির হলেন পাড়ার মুরব্বি গোছের দুই মহিলা আর রাশেদের ছোট চাচি। তাদের আসার উদ্দেশ্য সমবেদনা জানানো নয়, বরং কৌতূহলী হয়ে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া। ছোট চাচি বাঁকা হেসে বললেন, বলি ভাবি, খবর তো রাষ্ট্র হয়ে গেছে। এই বয়সে এসব সামলাবেন কি করে? লোকে তো হাসাহাসি করছে। রিমিমা, তুমি তো নতুন বউ, তোমার বুঝি খুব লজ্জা লাগছে? রিমি ড্রয়িং রুমে এসে শক্ত হয়ে দাঁড়ালো। সে বুঝতে পারল আজ যদি সে প্রতিবাদ না করে তবে এই মহিলারা তার শাশুড়িকে মানসিকভাবে মেরে ফেলবেন। রিমি হাসি মুখে ট্রে হাতে এগিয়ে গেল। চাচিমা, লজ্জা লাগবে কেন? মা তো কোনো অন্যায় করেনি। আর যারা হাসাহাসি করছে তাদের বোধহয় জানা নেই যে মাতৃত্ব আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সম্মান। আমার শাশুড়ি মা এই বয়সে যে সাহস দেখাচ্ছেন সেটা তো প্রশংসার দাবি রাখে। বরং যারা এই পবিত্র বিষয় নিয়ে আড়ালে কথা বলছে, লজ্জা তো তাদের পাওয়া উচিত। রিমির স্পষ্ট জবাবে ঘরের ভেতর এক নিমেষেই পিনপতার নীরবতা নেমে এলো। মহিলারা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলেন। এমন করা জবাব তারা এই শান্ত স্বভাবের রিমির কাছ থেকে আশা করেনি। ওদিকে রাশেদ ড্রয়িং রুমের বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। রিমির যুক্তি আর সাহসিকতা থেকে ভেতরে ভেতরে নাড়িয়ে দিল। সে দেখল যে সমাজ আর সম্মানের ভয়ে সে কুঁকড়ে আছে, সেই সমাজকে একতরিতে উড়িয়ে দিচ্ছে তার স্ত্রী। বিকালে রাশেদ ড্রয়িং রুমে ঢুকে সবার সামনে বাবার পাশে বসল। তারপর মায়ের রুমের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, রিমি, মার ফল খাওয়ার সময় হয়েছে। তুমি কি মাকে একটু ডাইনিংয়ে নিয়ে আসবে? আমরা সবাই একসাথে চা খাবো। সালমা বেগম রুম থেকে বের হয়ে এলেন। তার মাথার ঘোমটাটা আগের মতোই শক্ত, কিন্তু এবার তার চোখ নিচু নয়। রিমির হাত ধরে তিনি যখন সোফায় বসলেন তখন বাড়ির পরিবেশটা একটু হালকা হতে শুরু করেছে। বাড়ির মানুষ হয়তো এখনো কথা বলছে, কিন্তু ঘরের ভেতরটা যদি পাথরের মতো শক্ত হয় তবে কোনো ঝড়ই তাদের ক্ষতি করতে পারবে না। পরের কয়েকটা দিন বাড়ির আবহাওয়াটা যেন বর্ষার আগের গরমের মতো মনে রইল। বাইরের লোকজন আর আত্মীয় স্বজনের কানাঘুষা আগুনের মতো ছড়িয়ে পড়েছে। রাশেদ আগের মতো মায়ের সাথে খুব একটা কথা বলছে না। অফিস থেকে ফিরে সোজা নিজের রুমে ঢুকে যাচ্ছে। এমনকি খাবারের টেবিলেও সে ভীষণ নীরব। তার এই দূরত্ব সালমা বেগমকে করে করে খাচ্ছে। তিনি বুঝতে পারছেন তার গর্ভধারণের খবরটা রাশেদের অহংকারে আর সামাজিক সম্মানে বড় ধরনের আঘাত করেছে। সকাল 10টা নাগাদ কলিং বেলের কর্কশ শব্দে রিমির তন্দ্রা ভাঙল। দরজা খুলতে দেখল তানিয়াপা দাঁড়িয়ে, পরনে দামি জর্জের শাড়ি, চোখে মুখে চরম বিরক্তি আর ঘৃণা। ড্রয়িং রুমে ঢুকে তিনি চিৎকার শুরু করলেন, মা কোথায়? মা! সালমা বেগম রান্নাঘর থেকে ভয়ে ভয়ে বেরিয়ে এলেন। তানিয়াপা তার সামনে গিয়ে দাঁড়ালেন। গলার স্বর সপ্তমে চড়িয়ে বললেন, মা, তুমি কি পাগল হয়ে গেছো? এই বুড়ো বয়সে এইসব নোংরামি করার আগে একবারও আমাদের কথা ভাবলে না? আমার শ্বশুরবাড়ির লোকজন হাসাহাসি করছে। তারা বলছে তানিয়ার মায়ের নাকি ভীমরতি ধরেছে। আমার ছোট নন্নদের বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে আমাদের পারিবারিক কেলেঙ্কারির জন্য। সালমা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তার চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে। তিনি শুধু বললেন, তানিয়া, তুই নিজের মাকে এভাবে বলতে পারলি? কেন বলবো না? তানিয়া এবার আরো কঠোর হলেন। এখনো সময় আছে মা, মাত্র 5 মাস। আমি একটা ভালো গাইনোকোলজিস্টের সাথে কথা বলেছি। কাল সকালেই ক্লিনিকে চলো। এই আপদ বিদায় করতে হবে।
লোকে জানবে তোমার পেটে টিউমার হয়েছিল, সেটার অপারেশন হয়েছে। দয়া করে আমাদের আর ছোট করো না। রুমের কোণ থেকে রাশেদ বেরিয়ে এলো। সে তানিয়া আপার কথাগুলো শুনছিল। তার চোখে মুখেও এক ধরনের দ্বিধা। সে তানিয়াকে থামালো না, বরং চুপ করে দাঁড়িয়ে রইল। রিমির বুকটা ফেটে যাচ্ছিল। সে দ্রুত সামনে এগিয়ে এসে তানিয়া আপার মুখোমুখি দাঁড়ালো। আপা, আপনি শিক্ষিত হয়ে নিজের মাকে এই খুনের পরামর্শ দিচ্ছেন কিভাবে? এটা তো কোনো আপদ নয়, এটা একটা জীবন। রিমির গলার স্বর রাগে কাঁপছিল। তানিয়াপা রিমির দিকে তেড়ে এলেন। তুমি নতুন বউ, তুমি চুপ থাকো। আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলতে এসো না। রাশেদ, তুই কিছু বলছিস না কেন? তুই কি চাস এই লজ্জার বোঝা সারা জীবন বয়ে বেড়াতে? রাশেদ একবার মায়ের দিকে তাকালো, একবার তানিয়ার দিকে। তারপর খুব নির্লিপ্ত গলায় বলল, তানিয়াপা যা বলছে সেটা হয়তো এই মুহূর্তে আমাদের সম্মানের জন্য ঠিক। মা, আপনি কিন্তু বুঝতে পারছেন না, আমরা রাস্তায় বের হতে পারছি না। রাশেদের সমর্থন পেয়ে তানিয়াপা আরও সাহসী হলেন। তিনি সালমা বেগমের হাত ধরে টানতে চাইলেন, চলো আমার সাথে, আজই আমরা সব ব্যবস্থা করব। ঠিক তখনই রিমি চিৎকার করে উঠল, খবরদার, মায়ের গায়ে হাত দেবেন না। আপনারা কি মানুষ নাকি পিশাচ? যে মা আপনাদের তিলে তিলে বড় করেছেন, আজ তার অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনারা তার মাতৃত্ব কেড়ে নিতে চাইছেন। রিমি রাশেদের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, রাশেদ, তুমি আর চুপ করে আছো মানে? তুমি এই খুনে সায় দিচ্ছ? মনে রেখো, আজ যদি মায়ের এই সন্তানকে তোমরা অস্বীকার করো, তবে একদিন তোমাদের নিজের সন্তানও তোমাদের এভাবে অস্বীকার করবে। রাশেদ রিমির চোখের আগুনের দিকে তাকিয়ে মাথা নিচু করল। সে ঘর থেকে বের হয়ে গেল, কিন্তু আমার মায়ের দিকে একটাবার ফিরেও তাকালো না। সে যেন নিজের সাথে যুদ্ধ করছে, কিন্তু সেই যুদ্ধে তার সামাজিক সম্মানটাই জয়ী হচ্ছে বারবার। সারাদিন বাড়িতে কারো মুখে কোনো দানা পড়ল না। তানিয়াপা জেদ ধরে বসে আছেন, কালই অপারেশন করাবেন। সালমা বেগম জায়নামাজে বসে কাঁদছেন। সন্ধ্যার দিকে হঠাৎ দেখা গেল সালমা বেগম ফ্লোরে পড়ে আছেন। তার পেট চেপে ধরে যন্ত্রণায় ছটফট করছেন। রিমি দৌড়ে এলো, মা, মা কি হয়েছে? সালমা বেগমের মুখ নীল হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। প্রচণ্ড ব্যথায় তিনি কথা বলতে পারছেন না। তানিয়াপার রাশেদও ছুটে এলো। রিমির মনে এক ভীষণ ভয় জেঁকে বসল। তবে কি মানুষের এই অভিশাপ আর মানসিক চাপে বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে গেল? রাশেদ তখনও মায়ের দিকে যেতে সংকোচ বোধ করছিল, কিন্তু রিমির ধমকে সে সম্বিত ফিরে পেল। রাশেদ, দাঁড়িয়ে দেখছো কি? মাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। অন্ধকার রাতের নিস্তব্ধতা চিরে গাড়িটা হাসপাতালের দিকে ছুটল। গাড়ির ভেতর সালমা বেগম নিস্তেজ হয়ে পড়ে আছেন রিমির কোলে। রাশেদ স্টিয়ারিং ধরে আছে ঠিকই, কিন্তু তার চোখের কোণে এবার এক ফোঁটা পানি দেখা গেল। তবে কি মায়ের এই বিপদে তার সেই পৌরশালী সম্মান ধুলোয় মিশে গেল? হাসপাতালের করিডোর জুড়ে এক থমথমে নীরবতা। সাদা দেয়ালগুলো যেন সালমা বেগমের যন্ত্রণার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লেবার রুমের বাইরে রিমি অস্থির হয়ে পায়চারি করছে। রাশেদ করিডোরের শেষ মাথায় জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তানিয়াপা সোফায় বসে বারবার ফোন চেক করছেন। হয়তো ভাবছেন শ্বশুরবাড়িতে কি কৈফত দেবেন, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। ঘণ্টাখানেক পর ডাক্তার বের হয়ে এলেন, মুখ ভর্তি উদ্বেগের ছায়া। রাশেদ দ্রুত এগিয়ে গেল, ডাক্তার সাহেব, আমার মা, মা ঠিক আছেন তো? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে রাশেদের দিকে তাকালেন। পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নয়। প্রচণ্ড মানসিক চাপ আর রক্তচাপ বেড়ে যাওয়ার ইন্টারনাল ব্লিডিং শুরু হয়েছে। 5 মাসের প্রেগনেন্সিতে এটা মা এবং বাচ্চা উভয়ের জন্যই প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। আমরা চেষ্টা করছি, কিন্তু আগামী 24 ঘন্টা খুব ক্রুশিয়াল। কথাটা শুনে রাশেদ যেন পায়ের তলার মাটি হারিয়ে ফেলল। যে মা তাকে তিল তিল করে আগলে রেখে বড় করেছেন, আজ সেই মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আর এর পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সে নিজেও দায়ী। রাশেদ ধপ করে করিডোরের চেয়ারে বসে পড়ল। তার দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল সে। রিমি রাশেদের পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে জল থাকলেও কণ্ঠস্বর ছিল কঠোর। এখন কেঁদে কি হবে রাশেদ? আজ সারা দিন তোমরা যে ব্যবহার মায়ের সাথে করেছ, যে লোকলজ্জার দোহাই দিয়ে ওনাকে মেরে ফেলতে চেয়েছ, এই পরিস্থিতি তো তারই ফল। মা আজ লড়ছেন শুধু নিজের জন্য নয়, তোমাদের অবহেলার বিরুদ্ধেও। তানিয়াপা ওপাশ থেকে উঠে এলেন। রিমি, তুমি কি এখন আমাদের দোষ দিচ্ছ? আমরা তো পরিবারের সম্মানের কথা ভেবেছিলাম। পরিবারের সম্মান? রিমি এবার তানিয়াপার চোখের দিকে তাকিয়ে বলল, আপা,
যে সম্মান মায়ের জীবনের চেয়ে বড় হয়ে যায়, সেই সম্মান তো আসলে একটা বোঝা। মা যদি আজ না থাকেন, তবে আপনার শ্বশুরবাড়ির আভিজাত্য কি মাকে ফিরিয়ে দেবে? আপনি তো নিজের স্বার্থে গর্ভপাতের কথা বলেছিলেন। এখন কি শান্তি পাচ্ছেন? তানিয়া আপা নিস্তব্ধ হয়ে গেলেন। তার ভেতরে হয়তো কোথাও অপরাধবোধ কাজ করতে শুরু করেছে। রাশেদ হঠাৎ উঠে দাঁড়িয়ে ডাক্তারদের রুমের দিকে গেল। সে চিৎকার করে বলতে চাইল, আমার মাকে বাঁচান, বাচ্চাটাকেও বাঁচান। আমি সব লোকলজ্জা মেনে নিতে রাজি আছি। মাঝরাতে একবার সালমা বেগমের জ্ঞান ফিরল। রিমিকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। সালমা বেগমের চোখ দুটো আধবোজা, মুখটা অক্সিজেনে মাস্কে ঢাকা। রিমি তার হাতটা ধরতেই তিনি ক্ষীণ স্বরে বললেন, রিমি, আমার বাচ্চাটা কি আছে রে? ওরা কি কেড়ে নিল? রিমি কান্নায় ভেঙে পড়ল। সে মায়ের হাতে কপালে চুমু খেয়ে বলল, না মা, কিচ্ছু হয়নি। আপনার সন্তান আপনার কাছেই আছে। আপনাকে সুস্থ হতে হবে মা, আমাদের জন্য। সালমা বেগম রিমির দিকে তাকিয়ে এক চিলতে হাসলেন, যেন তিনি বুঝতে পারলেন এই পুরো দুনিয়ায় তার পাশে শুধু এই মেয়েটাই পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। সকাল হওয়ার সাথে সাথে জনাব মোস্তাক আহমেদ হাসপাতালে এলেন। তিনি সারা রাত জায়নামাজি পড়েছিলেন। তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি। তিনি রাশেদের কাঁধে হাত রাখলেন। রাশেদ বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, বাবা, আমাকে মাফ করে দিন, আমি খুব বড় ভুল করেছি। মোস্তাক সাহেব শান্ত গলায় বললেন, ভুল মানুষেরই হয় রাশেদ, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ আল্লাহ সবাইকে দেন না। তোর মা আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তোকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছেন। জীবন সবকিছুর ঊর্ধ্বে। পরের দুদিন হাসপাতাল আর ঘরের মধ্যে দৌড়ঝাঁপ চলল। ধীরে ধীরে সালমা বেগমের অবস্থা স্থিতিশীল হতে শুরু করল। ডাক্তার জানালেন, আপাতত বিপদ কেটে গেছে, তবে তাকে কড়া বিশ্রামে থাকতে হবে। বাসায় ফেরার দিন রাশেদ নিজেই হুইলচেয়ার ঠেলে মাকে গাড়িতে তুলল। বাড়িতে ঢোকার সময় পাড়ার কিছু মহিলা কৌতূহলী হয়ে তাকিয়েছিল। রাশেদ এবার আর মুখ নিচু করল না। সে বুক ফুলিয়ে মায়ের পাশে হেঁটে ঘরে ঢুকল। তানিয়া আপা তার ব্যাগ গুছিয়ে নিজের বাড়িতে ফিরে গেলেন। যাওয়ার আগে মায়ের কপালে হাত দিয়ে শুধু বললেন, মা, নিজের যত্ন নিও। রিমির মনে হলো ঝড়টা থেমে গেছে, কিন্তু ঝড়ের পর যে ধ্বংসস্তূপ পড়ে থাকে তা গোছাতে এখনো অনেক সময় বাকি। সালমা বেগম ঘরে ফিরে এসে নিজের ঘরে একা থাকতে চাইলেন না। তিনি রিমির হাত শক্ত করে ধরে রাখলেন। এই যে নতুন এক সম্পর্কের বাঁধন তৈরি হলো, তা কি পারবে আগত মেহমানের জন্য এক নিরাপদ পৃথিবী গড়তে? হাসপাতালের সেই ভয়াবহ রাতের পর সময় যেন দ্রুতবেগে বয়ে চলল। সালমা বেগমের গর্ভাবস্থার বাকি 4 মাস রিমি তার ছায়ার মতো পাশে ছিল। রাশেদ আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠেছে। বাইরে কে কি বলল তা এখন আর এই বাড়িতে প্রভাব ফেলে না। রাশেদ নিজে এখন নিয়ম করে মায়ের চেকআপের জন্য ক্লিনিকে নিয়ে যায়। প্রতিবেশীদের বাঁকা চাহনি এখন সে এক তাচ্ছিলের হাসিতে উড়িয়ে দিতে শিখেছে। অবশেষে সেই শুভক্ষণটি এলো। শীতের এক কুয়াশাচ্ছন্ন সকালে রাজধানীর এক বেসরকার হাসপাতালে সালমা বেগমের কোল আলো করে এলো এক ফুটফুটে পুত্র সন্তান। ৪৬ বছর বয়সে মা হওয়াটা যতটা ঝুঁকিপূর্ণ ছিল, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সব বাধা পেরিয়ে মা ও শিশু দুজনেই সুস্থভাবে ঘরে ফিরল। তানিয়া আপা খবর পেয়ে ছুটে এলেন। যে ভাইটিকে তিনি একসময় আপদ বলেছিলেন, তাকে কোলে নিতেই তার দুচোখ ভিজে উঠল। ছোট্ট শিশুর সে নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তানিয়া আপার যাবতীয় আভিজাত্য আর সামাজিক অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল। তিনি বারবার বাচ্চার কপালে চুমু খেয়ে বললেন, আমার ভাইটা ঠিক রাশিদের মতো হয়েছে দেখতে। 2 বছর পর বিকেলের হালকা রোদে ড্রয়িং রুমটা গমগম করছে। বাড়ির পরিবেশ এখন আমূল বদলে গেছে। সেই থমথমে নীরবতা এখন অতীত, বরং বাড়ির প্রতিটি কোণ এখন খুদে সদস্যদের পদচারণার মুখরিত। রাশেদ অফিস থেকে ফিরে এলেও বেল বাজানোর আগে দরজার আড়াল থেকে শোনা যায় ছোট ছোট পায়ের শব্দ। সালমা বেগম সোফায় বসে হাসি মুখে দেখছেন তার 2 বছরের ছেলেকে। ছেলেটির নাম রাখা হয়েছে আরিয়ান। আরিয়ান এখন টলমল পায়ে সারা ঘর জুড়ে হেঁটে বেড়ায়। সে এখন এই বাড়ির প্রাণভোমরা, সবার চোখের মণি। জনাব মোস্তাক আহমেদ আগে অফিস থেকে ফেরার জন্য অস্থির থাকতেন না, কিন্তু এখন আরিয়ানের সাথে খেলার টানে বিকেল হতেই ব্যাগ গুছিয়ে বাড়ির দিকে রওনা হন। আরিয়ান এখন রিমির আঁচল ধরে টানে, আধো আধো বল ফুটিয়ে বলে, বৌমণি, ক্ষুধা। রিমি হাসি মুখে আরিয়ানকে কোলে তুলে নেয়। রিমি এখন আর শুধু এ বাড়ির বড় বউ না, সে আরিয়ানের দ্বিতীয় মা। রিমি অনুভব করে 2 বছর আগে যে লড়াইটা সে শুরু করেছিল, আজ তা এক সার্থক পূর্ণতা পেয়েছে।
সালমা বেগম রিমির দিকে তাকিয়ে পরম মমতায় বললেন, জানিস রিমি, আজ যদি তুই সেদিন আমার হাতটা শক্ত করে না ধরতিস, তবে এই আনন্দ আমি কোনোদিন পেতাম না। তোকে শুধু ছেলের বউ নয়, আমি নিজের মেয়ে হিসেবেও আজ গর্ব করি। রাশেদ এসে আরিয়ানকে রিমির কোল থেকে নিজের কাঁধে তুলে নিল। রাশেদের চোখে এখন আর কোনো সংকোচ নেই, বরং এক গর্বিত ভাইয়ের তৃপ্তি। পাড়া প্রতিবেশীরা যারা একসময় আড়ালে হাসাহাসি করত, এখন তারাই আরিয়ানকে দেখার বাহানায় এই বাড়িতে আসে। আরিয়ান তার নিষ্পাপ হাসি দিয়ে সবার মন জয় করে নিয়েছে। বাংলাদেশের এই মধ্যবিত্ত সমাজ ব্যবস্থায় রক্তের সম্পর্কে চেয়েও যে মানসিক সাহসিকতা আর সহমর্মিতা বড়, রিমির এই নীরব যুদ্ধ তারই প্রমাণ। বাড়ির দক্ষিণে জানালা দিয়ে আসা পরন্ত বিকেলের আলোয় দেখা যায় একটি সম্পূর্ণ সুখী পরিবার হাসি মুখে আড্ডায় মগ্ন। আরিয়ান তার ছোট্ট পায়ে হেঁটে হেঁটে রাশিদের থেকে বাবার কাছে যাচ্ছে, আর মাঝখানে দাঁড়িয়ে রিমি ও সালমা বেগম একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। সেই হাসিতে কোনো লজ্জা নেই, কোনো গ্লানি নেই, আছে শুধু এক নিঃস্বার্থ মাতৃত্বের জয় আর অটুট এক রক্তের বাঁধনের গল্প। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো আশা করি আজকে কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।